আচ্ছা, তোমাদের আয়মান শাফির তোমরা একটা ক্লাস পাইছো ক্লায়েন্ট কমিউনিকেশনের উপর। এটার উপর আমি ছোট্ট একটা 15-20 মিনিটের ছোট লেকচার দিব, যাতে একটা টোটাল আইডিয়া পাও। দুজনের আইডিয়াটা মিক্স করে তোমরা চেষ্টা করবা বায়ারদেরকে হ্যান্ডেল করার। যদিও আমরা আসলে সাপোর্টের মাধ্যমে তোমাদেরকে এখন মানে ক্লায়েন্টের অর্ডার গুলো কনভার্ট করে দিচ্ছি, বাট স্টিল তোমাদের নিজেদের আসলে ডেভেলপ করার একটা ব্যাপার আছে, বা প্রসেসটা আসলে কি সেই জিনিসটা দেখার ব্যাপার আছে। আর মিনওয়াইল তোমাদের যদি কোনো ক্লায়েন্ট মানে সাথে সাথে নক করে, আমার নেক্সট ক্লাসগুলোর মধ্যে আমাকে জানাবা, মানে ক্লাস চলাকালীন সময় যদি কোনো ক্লায়েন্ট নক দেয় জানাবা, তাইলে আমি কিছু লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন করলে তোমরা একটা টোটাল আইডিয়া পাবা যে ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো কিভাবে হয়। আর হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। মাল্টি ডিভাইস দিয়ে কেন ঢুকো ভাইয়া? সরি ভাইয়া। একটা ডিভাইস মিউট করে কথা বলো। আচ্ছা ভাইয়া তোমরা, আমার হচ্ছে একটা ক্লায়েন্টের নক এসেছিল কিছুক্ষণ আগে। আচ্ছা সলভ হয়েছে? অর্ডার পাইছো? হ্যালো। অর্ডার পাইছো? না ভাইয়া, মানে উনি কিছুক্ষণ আগে নক দিছিল, আমি হচ্ছে মানে একটা রিপ্লাই করলাম, এখন আর মানে তেমন রেসপন্স করছে না। আচ্ছা রেসপন্স করলে আমাকে নক দিও। আচ্ছা ভাইয়া আমি একটা অর্ডার পাইছি অবশ্য গতকালকে রাত্রে বেলা 98 আচ্ছা 98 ইউএসডি। আচ্ছা ওকে। আচ্ছা আমি একটা প্লেলিস্ট দিচ্ছি যেখানে ফাইবারে কিছু মানে বিগত ক্র্যাশ গুলোতে লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু ভিডিও আছে। এখানে কয়টা 10টার মতো ভিডিও আছে, 15টা ভিডিও আছে, যেখানে তোমরা লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ক্লায়েন্ট একটা নক করছে সাথে সাথে কিভাবে আমি এগুলো সবগুলো আমার কনভার্সন, অর্থাৎ বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন ক্লায়েন্ট যখনই নক করছে ক্লাস টাইমের মধ্যে আমি রেকর্ড করে চেষ্টা করছি কমিউনিকেশনের একটা ওয়ে তোমাদের জন্য রাখার জন্য। এটা তোমরা এই প্লে লিস্টটা সবাই প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবা। ভাই এটা কি আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, দেখে নিও ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো প্রত্যেক ম্যাক্সিমামই অর্ডার কনভার্ট হয়েছে। সেক্ষেত্রে কিভাবে অর্ডার কনভার্ট হয়েছে জিনিসটা একটু দেখে নিও। সবার প্রথমে একটা ক্লায়েন্ট যখন তোমাকে নক করবে, আমরা 5টা স্টেপে অ্যাপ্রোচ করার ট্রাই করব। সবার প্রথমে আমি জানতে চেষ্টা করব যে ক্লায়েন্ট কি চাচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, অথবা তুমি চেষ্টা করবা খুব দ্রুত একটা আইডিয়া নেওয়ার জন্য সে কি চাচ্ছে। যেমন ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ মেইলচিম্প, অথবা আমার ফুল একটা ওয়েবসাইট বানাইতে হবে। তুমি বুঝে গেলা যে তোমার ক্লায়েন্ট কি চাচ্ছে। 1 2 নাম্বার, বাজেটিং এর ব্যাপারে 2টা মতামত মানে প্রচলিত। এক হচ্ছে বায়ারদেরকে তুমি তোমার বাজেট বলা, যেমন অনেকে এটা করে যে আমি বললাম আমি $50 কাজ করবো, এর নিচে আমি কাজ করব না। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আসছে $50, ল্যান্ডিং পেজ আসছে $20, একটা বাজেট অনেকে ফিক্স করে ফেলে। তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, আমার ক্ষেত্রে এরকম অনেক ক্লায়েন্ট আমি পাইছি, আমার মনে মনে বাজেট আছে এটা আমি $120 হইলে করব। পরে ক্লায়েন্ট আমাকে বললো এটার বাজেট $550। আমি যদি বলে দিতাম $120, আমি কিন্তু ওই বড় বাজেটটা পাইতাম না। অর্থাৎ একটা মানে এক্সপেকটেশনস ক্লায়েন্টদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমি যা চিন্তা করতেছি তার থেকে অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে নতুন অবস্থায় আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বাজেট বললাম $100, কিন্তু ক্লায়েন্টের মনে মনে সে হয়তো আরো দুজনের সাথে কথা বলে রাখছে, তারা বলছে 35 বা 40। তো আমি $100 বলার কারণে ক্লায়েন্ট আর আমার কাছে আসলোই না। তো আমার কিন্তু আমি এখন বসেই আছি, তাই না? আমি এখন বাজারে চিন্তা না করে আমার আসলে নাম্বার অফ রিভিউ গুলা বাড়ানো উচিত। প্রথম 10টা বা 15টা কাজের ক্ষেত্রে আমার বাজেটের চিন্তা খুব বেশি না করে আমি দ্রুত অর্ডার গুলো কনভার্ট করে আমি কাজ কমপ্লিট করে আমার অ্যাকাউন্টে কিছু রিভিউ নিয়ে আসাটা ইম্পর্টেন্ট। ইন দ্যাট কেস আমি বেশি বাজেট বলার কারণে আমি কিন্তু কাজটা পাইলাম না। তাহলে কি করতে হবে, ক্লায়েন্টকে আমরা এভাবে বলবো যে বাজেট তুমি বলো তোমার বাজেটটা, তুমি শিওর থাকো আমি খুব বেশি নেগোশিয়েট করব না। মানে ইংলিশটা হবে এরকম, প্লিজ টেল ইউর বাজেট, আই উইল নট নেগোশিয়েট মাচ, বি শিওর, বিকজ আমি এই অ্যাকাউন্টটাতে কিছু ভালো ক্লায়েন্টদের রিভিউ চাচ্ছি। সো বাজেট আমার কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট না।
তখন ক্লায়েন্ট বাজেট বললো যে মনে করো $30 বা $35, তখন আমরা কিছু অ্যাড অন অ্যাড করতে পারি, যেমন ল্যান্ডিং পেজ যদি চায় তখন আমরা বলতে পারি যে ঠিক আছে ল্যান্ডিং পেজ আমি করে দিব, রেসপন্সিভ ডিজাইন পাবা। ল্যান্ডিং পেজে কিছু এক্সট্রা ফিচার কি কি হইতে পারে নিচের দিকে দেখো আমি এই অ্যাড অন গুলো লিখে দিছি। ধরো ল্যান্ডিং পেজ চাইছে তোমার কাছে, ল্যান্ডিং এর জন্য তুমি বললাম আমি এতগুলো ল্যান্ডিং পেজের কাজ করছি, খুব বেশি টু দা পয়েন্টের বাইরে কথা বলার দরকার নাই। তারপরে যেমন পপ আপ বা তোমার ওয়েবসাইটে কি পপ আপ বা সাইন আপ ফর্ম লাগবে ল্যান্ডিং পেজের সাথে, বা ল্যান্ডিং পেজটার স্পিড অপটিমাইজেশন আমি 85% করে দিতে পারবো। তারপরে তোমার যদি গুগলে র্যাঙ্ক করানোর দরকার হয় আমি এসইও করে দিতে পারবো। এছাড়াও ফেসবুক পিক্সেল এখন অনেক অনেক বেশি ইউজ হচ্ছে। এছাড়াও গুগল ম্যাপের এপিআই, পেমেন্ট গেটওয়ে, পেপাল, স্ট্রাইপ, ফেসবুকের চ্যাটবট, লাইভ চ্যাট, তারপরে এসইও করে দিব। এভাবে কিছু পয়েন্ট বললা, বলে এভাবে ফাইনালি বলতে পারো যে আমি এই সমস্ত ফিচার তোমাকে ল্যান্ডিং পেজের পাশাপাশি দিব, তোমার বাজেট তো মাত্র 30, ঠিক আছে তুমি আমাকে $50 বা $60 দিও, আমি সবগুলো ফিচার করে দিব। বাট তুমি যদি সবগুলো ফিচার না চাও আমার কোনো সমস্যা নেই, আমি তোমার যে বাজেটটা আছে সেই বাজেটেই খুশি। তো এতগুলো ফিচার যখন সে একসাথে $10-20 সে এক্সট্রা পাবে তখন দেখা যাবে সে খুব বেশি নেগোশিয়েট করবে না, তুমি যে বাজেটটা বলছো সেটাতে রাজি হয়ে যাবে। তাইলে 1 নম্বর পয়েন্ট, আমি আমার বাজেট আমি মানে আমার বাজেট এখন ইনিশিয়ালি না বলাই উচিত। তোমাদের যখন অ্যাকাউন্টে 100-200 রিভিউ কমপ্লিট হয়ে যাবে, রেগুলার ক্লায়েন্টের নক পাবা, তখন তুমি মনে মনে ফিক্স করতে পারো যে ক্লায়েন্টই আসলে আমি $100 নিচে করবো না, সেক্ষেত্রে তুমি বাজেটটা বলতে পারো। বাট ইনিশিয়ালি যেহেতু এখন আমরা ফ্রি আছি, আমাদের বাজেটের খুব বেশি চিন্তা না করে আমাদের উচিত দ্রুত কিছু অর্ডার নেওয়া। সেক্ষেত্রে সবসময় বাজেট ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা এবং এটা ক্লায়েন্টকে এনশিওরিটি দিয়ে দিবা যে আমি খুব বেশি নেগোশিয়েট করবো না, আমার এই অ্যাকাউন্টটা আসলে ইম্পর্টেন্ট আমার কাছে, আমি ক্লায়েন্টদের সাথে ভালো একটা রিলেশন মেনটেন করতে চাই এবং ক্লায়েন্টদের কাজ করে আমার অ্যাকাউন্টে কিছু ভালো রিভিউ নিতে চাই। সো বাজেট আমার কাছে এখন মুখ্য বিষয় না, তুমি তোমার বাজেট বলো। এভাবে বললে দেখা যাবে ক্লায়েন্টরা একটা বাজেট বলবে মনে মনে, হয়তো কম হইতে পারে, বাট তুমি চেষ্টা করো কিছু অ্যাড অন অ্যাড করে ওই বাজেটটাকে বাড়ানো। 30-এর জায়গায় তুমি 50-60 বলো, আবার 30-এর জায়গায় তুমি 230, 330, এরকম অদ্ভুত যাতে ডিসক্রিমিনেশন না থাকে। চেষ্টা করবো যে 30 বলছে ঠিক আছে আমি ডাবল 60 করার চেষ্টা করবো বা 50 করার ট্রাই করবো কিছু অ্যাড অন বলে। সে অ্যাড অন নিলে $60 দিল, না নিলে আমি খালি ল্যান্ডিং করে দিলাম $30, আমার তো কোনো লস নাই, আমি বসে আছি। এখন আমার অ্যাকাউন্টে একটা দুটো রিভিউ ঢুকলে পরবর্তীতে অনেক ক্লায়েন্ট বলবে সে তো রিভিউ পাইছে, ওর কাজ ভালো, সো ওকে আসলে কাজ দেওয়া যায়। তাহলে দুটো পয়েন্ট চলে গেল, বাজেটের ব্যাপার এবং সবার প্রথমে চেষ্টা করবা ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা জানার জন্য। আরেকটা কতগুলা রিভিউ আমাদের ইয়েতে অ্যাড হওয়ার আগ পর্যন্ত আমরা মানে বাজেট নিয়ে কথা বলবো না। আচ্ছা, আমরা মোটামুটি 20-25-30টা রিভিউ আসুক, তারপরে তুমি দেখবা তোমার অ্যাকাউন্টে রেগুলার নক আসবে। অর্থাৎ প্রতিদিন দেখবা অনেক স্টুডেন্ট আছে আমাদের এখন যারা 6-7 মাস ধরে মার্কেটে কাজ করতেছে, প্রতিদিন 10টা করে নক আসে। তো 10টা নকের মধ্যে ও তো 10টা কাজ করতে পারবে না, সে যদি 2-3টা কাজও নিতে পারে এনাফ। 2-3টা কাজ যেহেতু করবে সে একটা ভালো বাজেটে কাজ করবে। তো তুমি যখন তোমার অ্যাকাউন্টে প্রতিনিয়ত ডেইলি 2-3টা করে নক না আসবে ততদিন পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে। এখানে শুধু ল্যান্ডিং পেজ না, প্রত্যেকটা জিনিসই বলা আছে। দেখো ধরো আমাদের স্টুডেন্ট যারা তারা এটা দেখতে পারবা, আমি এই শীটটা দিয়ে দিব। ল্যান্ডিং পেজের রেসপন্সিভনেস, ফেসবুক পিক্সেল, স্পিড আপ, এগুলো ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। তারপর হচ্ছে ই-কমার্সে তোমার কিছু কমন কোয়েশ্চেন যেটা তুমি ক্লায়েন্টকে কোয়েশ্চেন করতে পারো যে ই-কমার্সে তোমার কয়টা প্রোডাক্ট লাগবে, তোমার কোনো পেমেন্ট গেটওয়ে লাগবে কিনা, শিপিং ট্যাক্স কনফিগার করা লাগবে কিনা, তোমার কোনো পছন্দের থিম আছে কিনা, ঠিক আছে। তো এরকম মেইলচিম্পের জন্য এরকম কিছু কমন কোয়েশ্চেন করতে পারো। তারপরে হচ্ছে আরো কিছু অ্যাড অন নিচের দিকে দেওয়া আছে এবং আমি কুইক মেসেজ গিগের মধ্যে টাইমটা তো অনেক কম দিছি, মানে 1 দিন 2 দিন 3 দিন এরকম। হ্যাঁ, আমি কাস্টম অফার পাঠাবো, আমরা কাস্টম অফার দিয়ে আমরা টাইম বাড়াই নিব, সমস্যা নেই, দেখাই দিচ্ছি আমি। ধরো এই যে ল্যান্ডিং পেজে তুমি ডিসক্রাইব করতে পারো এভাবে রেসপন্সিভনেসটা কি জিনিস, হ্যাঁ, অটোমেটিক্যালি রিসাইজ করা, হাইড করা, শিং করা, এই জিনিসগুলো। ফেসবুক পিক্সেল 98.7% ওয়েবসাইট এখন ফেসবুক পিক্সেল ইউজ করতেছে। গুগল এসইওটা কেন দরকার, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কেন দরকার, তোমার কাছে কি কি প্রিমিয়াম সফটওয়্যার আছে স্পিড অপটিমাইজেশনের জন্য, পেমেন্ট গেটওয়ে কি কি দিতে পারো, লিড কালেক্টিং ফর্ম বলতে কি বোঝায়, মেইলচিম্প ফর্ম কি, এই জিনিসগুলা। এরপরে ই-কমার্সের কিছু কুইক রিপ্লাই বা ই-কমার্সের জন্য তুমি অ্যাড অন বলতে পারি আমরা, মানে প্রাইসটা বাড়ানোর জন্য প্রোডাক্ট আপলোড, শিপিং, এসএসএল সার্টিফিকেট, মেইলচিম্প অ্যাবান্ডন কার্ড, মেম্বারশিপ, এসইও অপটিমাইজ, মেইলচিম্প মানে ই-কমার্স অটোমেশন, তারপর চ্যাটবট, প্রোডাক্ট ম্যাগনিফাই বা উইশ লিস্ট। এখানে আরো কিছু আছে ই-কমার্সের। যারা শপিফাইতে আসো, শপিফাই স্টোর ডিজাইন, থিম কাস্টমাইজ, স্পিড আপ করা, প্রোডাক্ট আপলোড করা, যেগুলো তোমাদের গিগের ডেসক্রিপশনে তোমরা দিছো, এরকম কিছু অ্যাড অন দেওয়া আছে। এছাড়াও মেইলচিম্পের জন্য দেখো আমাদের
মেল চিম্পের কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে যেগুলো জিজ্ঞাসা মানে বলতে পারো ক্লায়েন্টকে। এছাড়াও গ্র্যাভিটি ফর্মের জন্য কি কি ধরনের ফর্ম তুমি বানাইতে পারো, এবং একটা ফর্ম বানাইতে বললো যে লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম বানাও। এখন তুমি ওকে বলতে পারো ঠিক আছে, লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম করার পরে কি কি হবে, অ্যাডমিন নোটিফিকেশন পাবে, সাবস্ক্রাইবার কনফার্মেশন পাবে, কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে, অথবা পিডিএফ ডাউনলোড করতে পারবে, পেমেন্ট কনফার্মেশন করতে পারবে, এরকম কি জিনিস চাও। তো এরকম অনেকগুলো অপশন যখন দিবা তখন ক্লায়েন্ট দেখা যাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো 3 নম্বর পয়েন্ট হচ্ছে এস্টিমেটেড ডেডলাইন। এটা জানাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্লায়েন্ট তোমার কাছে হয়তো 12 ঘন্টা, তোমাদের ক্র্যাশেই হয়েছে একজনের 1 ঘন্টার মধ্যে কাজ চাইছে। তো এরকম যদি ক্লায়েন্ট তোমার কাছে মানে ক্লায়েন্টের একটা এক্সপেকটেশনস থাকে যে আমার এই কাজটা এতদিনে লাগবে। তো ইউএস বা বাইরের কান্ট্রির ক্লায়েন্টরা অনেক ভালো আবার অনেক খারাপ। তুমি যখন একটা কাজ অন টাইমে ডেলিভারি দিবা, ধরো তুমি 3 দিন টাইম নিছো, 3 দিন ও তোমার সাথে খুব ফেয়ার বিহেভ করবে, 3 দিনে সে কোনো ডিস্টার্ব করবে না বা ডিস্টার্ব করতেও পারে। 3 দিন পরে দেখবা ও পাগল হয়ে যাবে, এখনো কাজ হয়নি, তুমি কাজ পারো না, তখন দেখা যাবে ফাইবার কাস্টমার কেয়ারে নক করে তোমার অর্ডারটা ক্যান্সেল করে দিছে। তো এক্ষেত্রে যারা ফাইবারে অর্ডার পাচ্ছ, একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, ফাইবার বায়ারদেরকে অনেক বেশি প্রিফারেন্স দেয়। অর্থাৎ একটা বায়ার যদি তোমাকে মানে ফাইবার কাস্টমার কেয়ারে তোমার অর্ডারের এগেইনস্টে গিয়ে কমপ্লেইন করে যে ও অন টাইম কাজটা করতে পারে নাই অথবা ও কাজটা পারতেছে না, তখন তোমার কোনো কনসার্ন ছাড়াই ফাইবার অর্ডারটা ক্যান্সেল করে দিবে। অন্যান্য মার্কেট প্লেসে এরকম না, যেমন আপওয়ার্কে ক্লায়েন্ট যদি কোনো কমপ্লেইন করে তখন আপওয়ার্ক আমাদের ফ্রিল্যান্সারকে একটা মেইল করে যে তুমি ওর সাথে এরকম এরকম ঝামেলা হয়েছে, মিউট করে বলো। হ্যাঁ ভাইয়া, এই যে হ্যাঁ, কি বলতেছিলে, আবার আনমিউট করে কথা বলো। ভাইয়া ধরেন বায়ার সাপোর্টে গিয়ে নকল যে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, এখন অর্ডার ক্যান্সেল করলে কি তাহলে কি আমাদের অ্যাকাউন্টের হ্যাঁ, ক্ষতি আমি হবে কি? আমি আরো 2টা ক্লাস পরে এই অর্ডার ক্যান্সেলেশন নিয়ে ডিটেইল কথা বলবো, 3টা অর্ডার ক্যান্সেলেশন প্রসেস সম্পর্কে বলবো। তো আপাতত জেনে রাখো, অর্ডার ক্যান্সেল করলে অবশ্যই অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে, সেটা বায়ার করুক, আমি করি, বা ফাইবার কাস্টমার কেয়ার করুক। 3জন অর্ডার ক্যান্সেল করতে পারে, এক হচ্ছে আমারটা আমি ক্যান্সেল করব, 2 আমারটা ক্লায়েন্ট ক্যান্সেল করবে, আর একটা হচ্ছে আমি ফাইবার মিউচুয়ালি ক্যান্সেল করবে দুজনের সাথে বসে, ঠিক আছে। 3টা প্রসেসে আমি দেখাবো। আপাতত জেনে রাখো 3টা প্রসেসে যে প্রসেসে যায় অর্ডার ক্যান্সেলেশন ইজ হার্মফুল ফর ইওর অ্যাকাউন্ট, সেটা যে ক্যান্সেলেশনই হোক, তোমার অর্ডার কমপ্লিশন রেশিও কমে যাবে। তো যারা যারা অর্ডার পাইছো দেখবা ফাইবারের ড্যাশবোর্ডে বা প্রোফাইলে ঢুকলে তোমার অর্ডার কমপ্লিশন রেশিও নামে একটা অপশন আসে, কয়টা অর্ডার কমপ্লিট করছো সেই রেশিওটা, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া তাহলে হ্যাঁ বলো। ভাইয়া আমি স্ক্রিনটা শেয়ার করি একটু, আপনাকে একটু দেখানোর জন্য। আমার ওই যে নক এসেছিল বললাম যে। ক্লায়েন্ট কি মেসেজ করছে? জি ভাই, আবার করছে। আচ্ছা, দেখি শেয়ার করো। আচ্ছা, কি চাইছে? আচ্ছা, ওয়ান অফ মাই ওয়েবসাইট ইজ ইন দ্য মিডল অফ দ্য প্রজেক্টের মাঝখানে পড়ে আছে, ওয়েব ডেভেলপার সিক হয়ে গেছে, খুব ভালো, এন্ড কোনো প্রপার টাইম লাইন নাই, যার কারণে তোমার কাছে আসছে সে ফিনিশ করার জন্য দ্রুত। আচ্ছা, বিলো ইজ দ্য বুক অফ ওয়ার্ক, প্লিজ লেট মি নো এটা সম্ভব কিনা। 3 অথবা 4 নাম্বার পেজ ইনক্লুডিং ম্যানুয়াল। আচ্ছা, আই হ্যাভ দ্য ইউজার ম্যানুয়াল রেডি গুগল ড্রাইভে। আচ্ছা, স্যাম্পল সাইটের লিংক হচ্ছে এইটা। আচ্ছা, এটা ইউজার ম্যানুয়ালের মতো বানাইতে হবে সম্ভবত। আচ্ছা, ওয়েবসাইট কারেকশন লাইক ইমেজ চেঞ্জিং, টেক্সট কারেকশন, ম্যাপিং, রাইট লিঙ্ক, প্রাইসিং, এগুলো চেঞ্জ করা লাগবে। সাইট অপটিমাইজেশন করা লাগবে, অর্থাৎ স্পিড অপটিমাইজেশন অথবা এসইও অপটিমাইজেশন চাচ্ছে। আর এটা হচ্ছে তার নিজস্ব ওয়েবসাইট। নেট কি আটকায় গেল?
অন্তরা তুমি কি শুনতেছো? সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। লেট আস কন্টিনিউ। আচ্ছা, তো সো এস্টিমেটেড ডেডলাইনটা অনেক ইম্পর্টেন্ট। সো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই এস্টিমেটেড ডেডলাইনটা জানবা, এবং ক্লায়েন্টের কাছ থেকে তোমার যদি মনে হয় এই কাজটা করতে আমার 2 দিন সময় লাগবে, ক্লায়েন্টকে বলবা আমার 3 দিন লাগবে, কারণ 3 দিন পর্যন্ত ক্লায়েন্ট ওয়েট করবে। তুমি যেটা 2 দিনে করতে পারবা সেটা তুমি যদি বলো আমি 1 দিনে করে দিব, ওই 1 দিন পরে ক্লায়েন্ট তোমাকে এত মেসেজ বা এত জ্বালানো শুরু করবে, তুমি আর কাজ কমপ্লিট করতে পারবা না। এবং যেহেতু ফাইবার কাস্টমার কেয়ারে গেলে ফাইবার খুব দ্রুতই অর্ডারটা ক্যান্সেল করে দেয়, সো আমাদের অবশ্যই এস্টিমেটেড ডেডলাইন অন্তত পক্ষে 1 দিন প্রত্যেকটা কাজের জন্য বাড়ায় নেওয়া উচিত। অর্থাৎ একটা ক্লায়েন্ট আমার সাথে কমিউনিকেশন করবে, আমি জানলাম কাজটা কি, বাজেট নিয়ে কথা ফাইনাল হয়ে গেছে, 3 নাম্বার আমি ডেডলাইন বা টাইমলাইনটা জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। 4 নাম্বার আমি ওকে জিজ্ঞাসা করব তোমার কোনো স্যাম্পল সাইট বা ডিজাইন আছে কিনা। আমাদের ডেভেলপারদের খুব কমন একটা সার্কাসম হচ্ছে, ক্লায়েন্ট আমাদের কাছে চায় একটা, আমরা দেই একদমই ডিফারেন্ট কিছু একটা। এটা হয় এক আন্ডারস্ট্যান্ডিং এর মানে গ্যাপের জন্য, ক্লায়েন্ট চাইছে কি আমি বুঝি নেই। 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের মনে মনে একটা ডিজাইন, তুমি মনে মনে আরেকটা ডিজাইন। ক্লায়েন্টে কালারফুল সাইট চাইছে, তুমি সাদামাটা সাইট বানাইছো, অথবা ক্লায়েন্ট সাদামাটা সাইট চাইছে, তুমি কালারফুল বানাইছো। এরকম কিছু গ্যাপের কারণে এটা মিনিমাইজ করার একমাত্র উপায় হচ্ছে কোনো একটা স্যাম্পল সাইট অথবা স্যাম্পল ডিজাইন অথবা পিডিএফ দিতে পারে ক্লায়েন্ট যে আমার এরকম ডিজাইন লাগবে। অনেক সময় হাতে স্কেচ করে দেয় যে আমার ফার্স্টে এরকম একটা মেনু থাকবে, তারপর এরকম একটা ভিডিও থাকবে, তার নিচে এরকম 2টা কলাম থাকবে, লেফট কলামে আমার ছবি, রাইট কলামে এই এই লেখা, এরকম স্কেচও করে দিতে পারে। অনেক সময় ক্লায়েন্ট তোমাকে ফিগমা নামে একটা প্ল্যাটফর্ম আছে, ফিগমার অ্যাক্সেসও দিতে পারে। ফিগমা হচ্ছে একটা এরকম মানে অনলাইন ফটোশপের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে ডিজাইন করা যায়। তো যদি ডিজাইন আমি পেয়ে যাই একদম সেম টু সেম ক্লোন করতে হবে তাহলে তো কোনো কথাই নেই, আমি যা আছে তাই বানাবো। আর ক্লায়েন্ট যদি কোনো স্যাম্পল সাইট দেয় যে এটার কাছাকাছি কিছু একটা বানাও, সেক্ষেত্রে চেষ্টা করবা ক্লায়েন্ট সাদামাটা বা কালারটা পারফেক্ট, কালার কম্বিনেশন কেমন ওই সাইটে, সাদামাটা হলে তুমি সাদামাটা বানাবা। অনেক সাইটে ক্লায়েন্ট সাদা বা কালো ছাড়া অন্য কোনো টেক্সট ইউজ করতে চায় না, অনেক ক্লায়েন্ট চায় যে খুব কালারফুল সাইট হোক। তো চেষ্টা করবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে স্যাম্পল একটা ডিজাইন চাওয়া। 5 নাম্বার, অনেক সময় ক্লায়েন্ট, আচ্ছা এই স্যাম্পল ডিজাইন চাওয়ার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট লজ্জায় বলতে পারে না যে এরকম সাইট বানাইতে হবে। থাকে না মনে মনে একটা কম্পিটিটর সাইট, মনে করো তুমি এখন একটা ওয়েব ডিজাইন এজেন্সি বানাবা, তুমি যদি আরেকটা ওয়েব ডিজাইন এজেন্সি সাইট তোমার হাতে থাকে, তোমার মনে মনে আছে আমার এরকম একটা সাইট লাগবে, কিন্তু ক্লায়েন্ট বলতে পারে না অনেক সময় লজ্জায়, কারণ আরেকজনের সাইট কপি করবে কেন, ঠিক আছে। এটা একটা মানে ইথিক্যাল ব্যাপার ওদের কাছে, কিন্তু আমরা এটা ওপেন করে দিব। কিভাবে? তোমরা বলবা ক্লায়েন্টকে তুমি একটা স্যাম্পল সাইট বা ডিজাইন আমাকে দাও, আমি তাহলে ওটার কাছাকাছি বানাইতে পারবো। তাইলে ক্লায়েন্ট ওপেন হয়ে গেল, ক্লায়েন্টের মনে মনে যদি কোনো পছন্দ থাকে সেটা দিয়ে দিল। লাস্ট ফ্যাক্ট, অনেক সময় পছন্দ নাই থাকতে পারে, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা তোমার কোনো একটা ডেমো দেখানোর। অর্থাৎ তোমার যে সমস্ত লাইভ সাইট গুলো আছে বা তোমার যে সমস্ত বিহেন্স পোর্টফোলিও বা মুড বোর্ড আছে, তুমি ক্লায়েন্টকে দিয়ে বলবা এখান থেকে তুমি একটা ডিজাইন আইডিয়া আমাকে দাও, তাইলে আমি ওটার কাছাকাছি যেতে পারবো। এটার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এভাবে বুঝায় বলবা অনেক সময় আমাদের মনে যে ডিজাইনটা আছে এটা তোমাদের মনের সাথে নাও মিলতে পারে। সেক্ষেত্রে তুমি যদি আমাকে একটা স্যাম্পল ডিজাইন দাও, আমার তোমার এক্সপেকটেশনস এর কাছাকাছি রিচ করা অনেক ইজি হবে। সো দ্যাটস ওয়াই তুমি আমাকে হয় ডিজাইন দাও, নাইলে আমি কিছু ডিজাইন দিচ্ছি, এখান থেকে একটা ডিজাইন তুমি চুজ করো। এটা হতে পারে লাইভ সাইট, হতে পারে বিহেন্সের সাইট। শেষ, আমি সমস্ত কাজ পেয়ে গেছি, এর বাইরে আর কোনো গল্প করার দরকার নাই। এইবার সবচেয়ে বড় ক্লু যেটা, একটা ক্লায়েন্ট তোমার ডেডলাইন দিল, তুমি বললা যে এস্টিমেটেড ডেডলাইন, ক্লায়েন্ট বলছে 2 দিন, তুমি রিকোয়েস্ট করলে যে আমাকে 3 দিন দাও, ঠিক আছে। এইবার তুমি একটা অফার পাঠাবা ক্লায়েন্টকে, খুব দ্রুত অফার পাঠানো অনেক ইম্পর্টেন্ট। অফার পাঠানো বলতে কি বুঝাচ্ছি সবাই একটু খেয়াল করো। মনে করো আমার এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, আচ্ছা ধরো আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, ক্লায়েন্টের সাথে আমার এই 5টা বিষয় ফাইনাল হয়ে গেছে। 1, আমি কি চাচ্ছি। 2, ক্লায়েন্ট আমার বাজেট জিজ্ঞেস করলাম। 3 হচ্ছে, আচ্ছা যে কোনো একটাতে যাই। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমি কি দেখাবো? ভাই আমার হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, আচ্ছা ওর ওয়েবসাইট হচ্ছে এটা।
আচ্ছা, এই ওয়েবসাইটে কিছু টেক্সট ওয়েবসাইটে কারেকশন লাগবে, ইমেজ চেঞ্জিং, টেক্সট কারেকশনস, ম্যাপিং। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এই যে তুমি একটা মিসকমিউনিকেশন, ক্লায়েন্ট বলে দিছে আমার ওয়েবসাইট আছে এবং আমার এই ওয়েবসাইটটাতে কিছু কারেকশন লাগবে, তুমি ওকে আবার বলতেছো আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তোমার তো নতুন করে ক্রিয়েট করতে বলে না, কাস্টমাইজেশন চাইছে। তো এটা রিপ্লাই হওয়া উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে, যে কাস্টমাইজেশন গুলো করতেছো আমি করে দিব, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে প্লিজ গিভ মি সাম টাইম টু চেক দ্য রিকোয়ারমেন্ট, ক্যান ইউ ডু। হ্যাঁ, উপরে যে ওই যে ম্যাপিং লেখা ছিল যেটা দেখলেন, ওটা কি এপিআই কি না কি যেন বলছিলেন একদিন, ওটা দিয়ে করতে হবে? ম্যাপিংটা ক্লিয়ার না, ওকে আরো জিজ্ঞাসা করতে হবে কোশ্চেন, ঠিক আছে। কন্টেন্ট ইজ অ্যাভেলেবেল এন্ড অ্যাবভ লিংকস। আচ্ছা, এই সমস্ত 2 আর 3 এর মধ্যে ওর কন্টেন্ট গুলো আছে। 2 নাম্বার 3 থেকে 2 এবং 3 নাম্বার সাইট থেকে কিছু কমন ডাটা, অর্থাৎ তোমার টেক্সট বা ইমেজ হয়তো নিতে হবে। আচ্ছা, ডিজাইন করতে বলছি নিজের মতো, ডিজাইন ইট অল ডিপেন্ড অন ইউর ক্রিয়েটিভিটি, মানে তোমার ক্রিয়েটিভিটি অনুযায়ী ডিজাইন করতে বলছে। কন্টেন্ট নিবা 2 এবং 3 নাম্বার সাইট থেকে। আচ্ছা, দেয়ার আর মেইন পেজেস আই এম এক্সপেক্টিং টু ডিপ্লয়, ঠিক আছে। আচ্ছা, ওর ওয়েবসাইট হচ্ছে এটা। জি ভাইয়া। হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে ওর মেসেজ দাও, এখনো কেউ থাকবে? কম চান্স, তারপরে দেখি। ইউ দেয়ার মানে কি তুমি কি এখানে আসো? আচ্ছা, অনেক সময় ক্লায়েন্ট দেখাইতেছে যে 27 মিনিট আগে অ্যাক্টিভ ছিল। আমি অলরেডি বলছি তোমরা ব্রাউজারটাকে রিলোড দিবা, রিলোড দিলে দেখবা আসলে ও 27 মিনিট এগো না, ও এখন অনলাইনে আছে, ঠিক আছে। সো এই জন্য এটা একটু রিলোড দিয়ে দেখবে। এটা ফাইবারের একটা বাই ডিফল্ট বাগ, অনেকদিন ধরে বাগটা চলতেছে, এটা আপডেট হয় না আর কি। হ্যাঁ, সো ব্রাউজার রিলোড দিলে দেখবা সে আসলে অনলাইনে আছে কিনা। ওকে, সো আমরা এখন কোশ্চেন করতে পারি। দিস ইজ ইওর আচ্ছা ভাই, এই যে ইন্ডিয়ান লোকাল টাইম যেটা, এটা বাংলাদেশের আমি বেশ কিছু ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এদের টাইমের সাথে ম্যাচ করে না কেন? যেরকম এই যে আমাদের এখানে এখন 12:30 বাজে, ওদের ওখানে 7টা দেখাচ্ছে, এটার কারণ কি? ওই যে ভিপিএন বা এরকম কিছু ইউজ করে, ভিপিএন অনুযায়ী কিছু ইস্যু হয় আর কি। তাই এটা হয়তো 7টা না তো, এটা তো 7 অক্টোবর দেখাচ্ছে। 7 অক্টোবরই 3টা AM, 3টা AM হওয়ার কথা না, ওদের হওয়ার কথা 12:30, তো এখন 1টা হওয়ার কথা। আচ্ছা, এখন আমরা কমিউনিকেশনে আসলাম, আসো দেখার চেষ্টা করি কি চাচ্ছে। এটা সাইটটা অলমোস্ট রেডি। আচ্ছা, আমরা কোশ্চেন করার আগে আরেকবার একটু দেখে আসি রিকোয়ারমেন্টটা। টাইম তো মনে হয় ওনাদের তো ঠিক আছে ভাই। এই যে এখানে দেখা যাচ্ছে 4 বাজে 12টা 4। ও আচ্ছা, সরি, 12টা 4, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, টাইম আর যদি- ঠিকই আছে। আর যদি টাইম উল্টাপাল্টা থাকে তাহলে বুঝবা ভিপিএন ইউজ করছে। ওরে বাবা, এগুলো এত কিছু লিখছে। আচ্ছা, if you check my above message you can get idea. 3 additional pages, one manual, affiliate page, demo page consists of image, acha text, fine. Apart from that, few corrections, not more than 10 example image size, few big, কিছু image size correction করা লাগবে, কিছু text correct করা লাগবে, pricing টেবিলে কিছু চেঞ্জ করা লাগবে। তাইলে যা যা চেঞ্জ চাইছে পরের মেসেজ আমরা ক্লিয়ার। এখন আমাদের এক হচ্ছে ওয়ান পেজ ইজ ম্যানুয়াল, গেট আইডিয়া, 3টে এডিশনাল পেজ লাগবে, অ্যাফিলিয়েট পেজ, ডেমো পেজ। আচ্ছা, আমরা অ্যাফিলিয়েট পেজ নিয়ে একটা কোশ্চেন করতে পারি। কোশ্চেন থ্রো করা ক্লায়েন্টদের অনেক মনে খুশি জায়গায়, কারণ আমি একটা তুমি নিজে ক্লায়েন্ট হিসেবে দাঁড়াও, তোমার একজন তুমি কাউকে দিয়ে কাজ করাবো, তোমাকে অনেক অনেক কোশ্চেন করতেছে, তার মানে তুমি আসলে মানে রিকোয়ারমেন্ট ক্লিয়ার হওয়ার ট্রাই করতেছো, এটা ক্লায়েন্টরা খুব বেশি পছন্দ করে, ঠিক আছে। তো আমরা একটা কোশ্চেন করি, অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট পেজ, এটা কি পেজের নাম নাকি অন্য হ্যাঁ, কিছু? অ্যাফিলিয়েট পেজ। আচ্ছা,
অ্যাফিলিয়েট পেজে কি থাকে সাধারণত কমিশন বেস পেজ, যেখানে আমার ওয়েবসাইট থেকে কেউ যদি অ্যাফিলিয়েট করে তাহলে কমিশন পাবে, তাহলে এখানে একটা আবার ট্র্যাকিং এর ব্যাপার আছে, কে কত কমিশন পাইলো সেটা সে ট্র্যাক করবে। ইন দ্যাট কেস আমাদের ডাব্লিউপি অ্যাফিলিয়েট প্লাগইন আছে, এটা দিয়ে আমরা ড্যাশবোর্ড রেডি করতে পারি। আচ্ছা, বাকি দুটো পেজে ম্যানুয়াল নামে একটা পেজ, টেক্সট এন্ড সাম লিংকস কিছু থাকবে, ডেমো একটা পেজ কনসিস্ট অফ ইমেজ এন্ড টেক্সট এন্ড ফাইন, আর একটা পেজ থাকবে ম্যানুয়াল নামে এডিশনাল একটা পেজ থাকবে। বা ওকে, বাকি দুটো পেজ করাই যাবে। অ্যাফিলিয়েট পেজটার জন্য আমাদের হয়তো একটা প্লাগইন লাগবে, ডাব্লিউপি অ্যাফিলিয়েট। প্রিমিয়াম ভাইয়া। আচ্ছা, আমি এখন কোন স্টেজে আছি বলতো? তোমাদের বায়ার কমিউনিকেশনের 1 নম্বর স্টেজে আছি, তাই না? 1 নম্বর স্টেজটা কি ছিল? রিকোয়ারমেন্টটা বুঝা, ক্লায়েন্ট কি চাচ্ছে এটা আমি আগে ক্লিয়ার হব পুরো। আচ্ছা, ফর 2 and 3 থার্ড পেজের জন্য কন্টেন্ট ইজ অলমোস্ট সেম। ভাই ডেমো পেজটা বলতে কি বোঝাইছে ভাই? ডেমো পেজ মানে একটা পেজ থাকবে, অ্যাবাউট পেজ বা টিম পেজ এরকম। অনেক মানে কোনো নির্দিষ্ট কোনো কিছু এখন ফিক্স করিনি। হুম, 2 আর 3 এর জন্য কন্টেন্ট রেডি আছে, অর্থাৎ অ্যাফিলিয়েট পেজ এবং ডেমো পেজের জন্য কন্টেন্ট রেডি। আচ্ছা, মোটামুটি দুই নম্বর পয়েন্ট বাজেট, রাইট? আচ্ছা, একটা কোশ্চেন থ্রো করতে পারি এই ধরনের কাজে, বিল্ডারটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন বিল্ডার ইউজ করতেছে, তারপর থিমের কথা জিজ্ঞেস করতে পারি। বিল্ডারটাও নাই জানতে পারে, এই জন্য জিজ্ঞেস করলাম তুমি কি এটা আসলে জানো কিনা, কারণ ও হয়তো অন্য একটা ডেভেলপারকে দিয়ে কাজ করাইছে। তো বিল্ডারটা ফ্যাক্ট না, আমি কয়েকটা কোশ্চেন থ্রো করতে বলছি। বিল্ডার যাই হোক তোমরা তো করতেই পারবা, এলিমেন্টর হোক, ভিজুয়াল কম্পোজার হোক, নট এ বিগ ডিল। বাট বা ও যদি এলিমেন্টর বা অন্য একটা বিল্ডার ইউজ করে, আমি এলিমেন্টর দিয়ে ওর পেজটা বানাই দিলাম, ওটা তো কোনো সমস্যা না। কিন্তু কিছু কোশ্চেন থ্রো করলে ক্লায়েন্টের মনে ট্রাস্ট জাগে যে তুমি কিছু জানো। যেমন অ্যাফিলিয়েট নিয়ে আমি কোশ্চেন করলাম যে অ্যাফিলিয়েটে কি কি জিনিস থাকবে, কমিশন, উইথড্র অপশন, তার মানে আমি অ্যাফিলিয়েট নিয়ে জানি, বা অ্যাফিলিয়েট পেজে কি থাকে সেটা আমি জানি। বা এখানে আমি এখন জিজ্ঞেস করলাম বিল্ডারটা কি, সো ও জানে, বুঝলো যে কি আসলে ও বিল্ডার নিয়ে কাজ করছে। কারণ অনেক অনেক ফেক এরকম মানে ফাইবারে কিন্তু এরকম একটা ভয় থাকে যে কাস্টমার অনেক সময় মানে অর্ডারটা কমপ্লিট করতে পারবা কিনা, টাইম ওয়েস্ট করবা কিনা, বায়ারদের এরকম একটা ভয় থাকে। এটা দূর করার জন্য তুমি কিছু কমন কোশ্চেন করবা, যেটা আমি বললাম। ই কমার্সের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি ফুল সাইট বানাইতে বলে তোমার প্রোডাক্ট কতগুলো আছে টোটাল, তারপর হচ্ছে তুমি কোনো থিম ইউজ করতেছো কিনা। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা বলতে পারি তোমার পেজ কয়টা আছে, তোমার পেজের কন্টেন্ট বা টেক্সট গুলো রেডি আছে কিনা, সিমিলার কোনো ডিজাইন আছে কিনা। আর সবসময় মনে রাখবা, ক্লায়েন্ট যখন টাইপ করতে থাকবে, ধরো তুমি একটা কোশ্চেন করতেছো, লিখতেছো, ক্লায়েন্ট টাইপ করতেছে, ইন দ্যাট কেস তুমি থেমে যাবা, কারণ তোমার ওইটা রিপ্লাই হয়তো ক্লায়েন্ট দিচ্ছে, বা তুমি যেটা জানতে চাচ্ছ সেটাই হয়তো ক্লায়েন্ট মেসেজ করে দিচ্ছে। সো সবসময় সময় নিয়ে করবা, টু দা পয়েন্টে কথা বলবা, একদম আউট অফ দা ফোকাসে যাবা না। যেমন এখন আমি যদি ওকে বলি আমি ফুল সাইট বানাই দিব, আমি এরকম 50টার মতো সাইট করছি, এই যে দেখো আমার ডেমো ডিজাইন, এটা তো দরকার নাই। ক্লায়েন্ট এক তোমার সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন করতেছে, আমি একটা মেসেজ দিচ্ছি, ক্লায়েন্ট একটা মেসেজ দিচ্ছে, তার মানে বুঝবা ফাইবারে এই বায়ারটা অন্য কোনো সেলারের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতেছে না। যদি 10 মিনিট 15 মিনিট পর পর রিপ্লাই করে, তাহলে বুঝবা সে 2-3 জন সেলারের সাথে একসাথে কথা বলতেছে। আমাদের মেইন টার্গেটই থাকবে আমরা ক্লায়েন্টকে কন্টিনিউয়াস কমিউনিকেশনে নিয়ে আসব। এখন ক্লায়েন্ট আমার সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনে আছে, আমি একটা মেসেজ দিচ্ছি, খুব বেশি ডিফারেন্স না। ক্লায়েন্ট মেসেজ দিছে, দেখো কত 37, আমিও 37-এ মেসেজ করছি, সো কন্টিনিউয়াস কমিউনিকেশন। এই ক্ষেত্রে কন্টিনিউয়াস কমিউনিকেশন যখন স্টার্ট হয়ে যাবে, টু দা পয়েন্টের বাইরে কথা বলবা না। ক্লায়েন্ট যা বলছে, আমি এখন আমার কন্টেন্ট চেঞ্জিং লাগবে, আমার এখন কিছু ডিজাইন আছে, ডিজাইনগুলো করা লাগবে, আমি ওই পয়েন্টের বাইরে যাবই না।
আর অনেক ক্লায়েন্ট তোমার এরকম 10 মিনিট 15 মিনিট পর পর যখন মেসেজ দিবে তখন তুমি ওকে তোমার সাথে বিজি রাখার জন্য কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে পারো। যেমন তুমি এর আগে অনেকগুলো সাইট তৈরি করছো, কিছু লাইভ সাইট দিলা, আবার দেখবা অনেক সময় ক্লায়েন্ট একদিন পরও রিপ্লাই করে নেই, তখন ওকে আবার একটা মেসেজ করে তুমি কি কাউকে হায়ার করছো, হায়ার যদি করে ফেলো তাহলে আমাকে বলো, আমি অন্য প্রজেক্ট নিয়ে বিজি থাকবো বা আমি অন্য একটা প্রজেক্ট নিব, কারণ আমি এট এ টাইম অনেকগুলো প্রজেক্ট নেই না, একটা একটা প্রজেক্টে কাজ করি। তো সো থিং ইজ এখানে কোনো ফিক্সড ওয়ে নাই যে আমি ক্লায়েন্টের সাথে এই স্পিডে কথা বলবো, এই টপিকে কথা বলবো, এরকম না। এভরিথিং ইজ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ক্লায়েন্ট তোমার সাথে যখন টু দ্য পয়েন্টে কন্টিনিউয়াস কথা বলতো তখন ওই পয়েন্টের বাইরে যাবাই না। আমি ফাইবার লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশনে যে কয়টা ভিডিও দিছি সবগুলো মন দিয়ে দেখবা আমার প্রসেসটা কি ছিল। দেখবা কোনোটাতে আমি অনেক দ্রুত মেসেজ দিছি, কোনোটাতে আমি জাস্ট ক্লায়েন্ট যা জানতে চাইছে সেটা দিছি, এবং কোনটা কেন করছি আমি ভিডিওতে ডেসক্রাইব করছি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছো? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ক্লিয়ার সবাই? ভাইয়া ভাই আমার ভাইয়া একটা একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে ভাই, ভাই আপনি প্রথম থেকে বলছিলেন যে প্রতিটা গিগে মিনিমাম ডেইলি 100 করে কি ইমপ্রেশন থাকা লাগবে, তো আমার তো অত আসছে না ভাই। আচ্ছা, আমি তোমার সাথে যখন 1 to 1 বসবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া বলো। ভালো টকিং করতে পারে, তাইলে তার ক্ষেত্রে কি জমে আসাটা কি বেটার হবে নাকি চ্যাটিং হ্যাঁ, করাটা বেটার ভিডিও হবে? কমিউনিকেশন ইজ অলওয়েজ বেটার, কারণ একটা ভিডিও কমিউনিকেশনে একটা ক্লায়েন্টকে তুমি খুব দ্রুত মোটিভেট বা কনভার্ট করতে পারবা। সেক্ষেত্রে তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্ট না হও, আমাদের সাপোর্টে জুমে গিয়ে বলবা যে ভাই ক্লায়েন্ট একটু ভিডিও কলে কথা বলে দিতে বলছে, জাস্ট বলার সাথে সাথে দেখবা আমাদের সাপোর্ট মেম্বার তোমাদের আমার জুমে গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে দিচ্ছে। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবা উনি হচ্ছে আমার টিম মেম্বার, আমরা একসাথে কাজ করি। তো ক্লায়েন্ট কমিউনিকেশনে ভিডিও চ্যাট যারা পারো তারা তো খুবই ভালো। ক্লায়েন্ট ইংলিশে যদি ভালো হও বা মোটামুটি ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমরা নিজেরাই কমিউনিকেশন করবা। ভিডিও কমিউনিকেশন 200% কনভার্ট করে বায়ারদেরকে। অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমার সাথে মেসেজে যত তাড়াতাড়ি কনভার্ট না হবে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমার আজকে একটা প্রজেক্ট আমরা উইন করছি আমাদের ওয়েব ব্যাটালিয়নের, অর্থাৎ আমাদের ওয়েব এজেন্সির। সেখানে আমরা প্রজেক্টটা পাইতাম না, মানে 40,000 টাকা আমরা ডিমান্ড করছি একটা সিম্পল সাইটের জন্য, লোকাল ক্লায়েন্ট। তো ওই ক্লায়েন্টের সাথে ফোনে কথাবার্তা হয়েছে, সে বলছে না আচ্ছা আমি অন্য একজন ডেভেলপারের সাথে কথা বলছি, আচ্ছা জানাবো আপনাকে, মানে সে কাজটা দিবেই না। তো পরবর্তী আমি বললাম আপনি একটু আমাদের অফিসে আসেন, আমাদের অফিসে বসে ডিসকাস করেন। তো আজকে আমাদের অফিসে আসছে, আসার পরে আমরা তোমরা ধরো তোমরা বা আমরা আসলে কাজ নিয়ে মানে অনেক এক্সপার্ট, সো আমরা অনেকভাবে ক্লায়েন্টকে কনভার্ট করতে পারি। আই কন্টাক্ট থাকে, তারপর হচ্ছে তোমার ক্লায়েন্টকে তুমি কিছু সাইট দেখানো বা তুমি যে জিনিসটা জানো সেটা মানে ক্লিয়ারলি বুঝাইতে তুমি ভিডিও কলে পারবা বা লাইভ সামনাসামনি পারবা। তো সামনাসামনি আজকে ক্লায়েন্ট আসার পরে আজকে আমাদের প্রজেক্টটা ফাইনাল করে ফেলছে। সো একদমই অল্প সময়, জাস্ট 15-20 মিনিট একটা ছোট্ট মিটিং ছিল, বাট আমরা বুঝাতে পারছি যে আমরা আসলে এক্সপার্ট। এটা বোঝানোটাই ভিডিও কল বা ডাইরেক্ট আই কন্টাক্টের মাধ্যমে খুবই ইজি হয়। ঠিক আছে, চেষ্টা করবা ভিডিও কলে মানে তোমার ফেসটা অন রাখার। এটা ক্লায়েন্টের একটা ট্রাস্ট বিল্ড করে এবং ক্লায়েন্ট তোমার আই মুভমেন্ট বা তোমার কথা শুনে বুঝতে পারবে যে তুমি আসলে কাজটা জানো। ইনিশিয়ালি তোমরা যদি না বুঝো ক্লায়েন্ট কমিউনিকেশন বা ভিডিও কলে কিভাবে কথা বলতে হয়, আমাদের সাপোর্ট মেম্বারদেরকে নিয়ে যাবা, দে উইল হেল্প ইউ। আচ্ছা, এই ক্লায়েন্টটা কিছুক্ষণ দেরি করে ফেলছে, সো আমরা এভাবে হ্যাঁ, কোন সিচুয়েশনে গেলে ওই জুমের লিংক দিব তাহলে? ধরো ক্লায়েন্ট তোমার সাথে ক্লায়েন্টের প্রজেক্টটা তুমি বুঝতেছো না, যেমন এটা আমি মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছি এই কাজ। এখন ক্লায়েন্ট বারবার একবার এক কথা বলতেছে, বা একবার বলতেছে ল্যান্ডিং পেজ, আবার বলতেছে ল্যান্ডিং পেজের মধ্যে আরেকটা অমুক পেজ লাগবে, তুমি কনফিউজ বা ও বুঝাইতে পারতেছে না, তখন বলবা আসো আমরা একটা ভিডিও কলের মাধ্যমে কথা বলি, আমরা বোঝার চেষ্টা করি তুমি আসলে কি চাচ্ছ। সো এটা আসলে আমার তোমার রিকোয়ারমেন্টকে খুব দ্রুত বুঝতে হেল্প করবে এবং তুমিও বুঝতে পারবা আমি এক্সপার্ট কিনা। ঠিক আছে। আচ্ছা, এই ক্লায়েন্টটা যদি মেসেজ করে আবার একটু নক করো, আর একটু পরে 10 মিনিট যদি হয়ে যায় তুমি আবার ওকে মেসেজ করবা তুমি কি আসো, আই এম ওয়েটিং। ঠিক আছে, তো আচ্ছা আমরা গো থ্রু করি, আসো। ভাই একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ ভাই একটা কোয়েশন। বলো। আচ্ছা কোনো বায়ার যদি বা ক্লায়েন্ট যদি এই বিহেন্সে নক করে ভাইয়া, নক করে যদি ওর নাম্বার দেয় এবং ইমেল চায় তাহলে কি দেওয়া যাবে? সবই দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না বিহেন্সের জন্য। বিহেন্সে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফাইবারে তোমরা আচ্ছা। তিনটা জিনিস করবা না, এক হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেসটা ডাইরেক্ট দিবা না। একটা ক্লায়েন্ট যখন তোমার কাছে ইমেল অ্যাড্রেস চাবে তখন তুমি এভাবে লেখা ট্রাই করো, ধরো আমার ইমেল দিলাম @g এর পর একটা ডক ফাইল করেও তো সেন্ড করা যায়।
হ্যাঁ, ডক ফাইলও সেন্ড করতে পারো অথবা স্ন্যাপ আকারে পাঠিয়ে দিতে পারো। তোমার যে ইমেলের স্ন্যাপ আকারে তুমি পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? আর যদি জিমেইল লিখতে হয় এভাবে লিখতে পারো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে, অনেকে ভাবে ক্লায়েন্টকে ইমেল দেওয়াই যাবে না, এটা একদমই ভুল। সো এটার ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টের কাছে আমি ডাইরেক্ট পেমেন্ট চার্জ করতেছি কিনা। যেমন আমি বললাম তুমি আমার কাছে ডাইরেক্ট পেমেন্ট করতে পারো, আমি পেনের আমার ডাইরেক্ট পেমেন্ট বা পেপাল থাকলে পেমেন্ট করতে পারো, এই হচ্ছে ইমেইল। তখন দেখবা তুমি ওয়ার্নিং খেয়ে গেছো। কিন্তু ক্লায়েন্ট তোমাকে বললো যে আমি তোমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস পাঠাবো, তুমি তোমার ইমেলটা দাও, কোনো সমস্যা নাই, তুমি ডাইরেক্ট ইমেল পাঠিয়ে দাও, ফাইবার ধরবেও না। এটা ক্লায়েন্ট যদি কমপ্লেইন না করে ফাইবার ধরবে না। তুমি তো লিগালি চাইছো, অর্থাৎ তোমার ক্লায়েন্ট বললো যে পেমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে পেমেন্ট লেখা যায় না, দেখো এখানে পে লিখলে আটকায় দেয়, দেখো এখানে রিমাইন্ডার বলতেছে। তো এক্ষেত্রে তোমার ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ে তো লেখাই লাগবে, তাই না? তুমি এভাবে একটা স্পেস দিয়ে পাঠিয়ে দাও, ওরা না ধরলেই হইলো। ফাইবার তোমার ইনবক্সে কখনো ঢুকতে পারবে না। যদি ক্লায়েন্ট তোমার এগেইনস্টে কমপ্লেন করে তাহলেই সেটা জাস্টিফাই করার জন্য তোমার ইনবক্সে ঢুকবে। ইনবক্সে ঢুকে যদি দেখে যে তুমি ক্লায়েন্টের কাছ থেকে ডাইরেক্ট পেমেন্ট চাইছো, ডাইরেক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে পেমেন্ট চাইছো, সেটা কথা ফাইবার চায় না যে তুমি এই বায়ারটাকে বাইরে নিয়ে যাও। আমরাও কখনো বলি না বাইরে নিয়ে যাও, কারণ এখানে ইথিক্যাল একটা ব্যাপার আছে। ফাইবার যেহেতু তোমাকে এত এত ক্লায়েন্ট দিচ্ছে, তোমারও উচিত ফাইবারের প্রতি একটা মানে ফাইবারের প্রতি একটা লয়াল থাকা এবং চেষ্টা করবা যে ফাইবারের বাইরে না নেওয়ার জন্য। এরকম সবাই যদি ক্লায়েন্ট বাইরে নিয়ে আসে ফাইবার কিন্তু টিকতে পারবে না, এবং চেষ্টাও করবে না তোমরা। ব্যাপারটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে একটা ক্লায়েন্ট, ধরো এরকম হইতে পারে আমি 100টা কাজ করছি, এই পর্যন্ত 2টা ক্লায়েন্ট আমাকে অনেক অনেক প্রজেক্ট দিছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। ক্লায়েন্টের সাথে ইমেলে কথা বলে আমি, যেহেতু সে আমাকে প্রতি 2 দিন পর পর একটা করে প্রজেক্ট দিচ্ছে, আমি নিতে পারি। কিন্তু আমি এই বায়ারটারে বাইরে নিয়ে আসলাম, এই ফিউচারে আমাকে কোনো প্রজেক্ট দিবে না, আমি বাইরে নিয়ে আসলাম, ও আমাকে পেমেন্ট করবে কিনা কোনো গ্যারান্টি নাই, 1। 2 নাম্বার, এই ক্লায়েন্টের কাজটা আমি যদি ফাইবারে করতাম, ফাইবারকে 20% কমিশন দিয়ে দিলেও আমার অ্যাকাউন্টে ওর একটা রিভিউ থাকতো, এই রিভিউটা দেখে পরবর্তীতে আরো 10টা ক্লায়েন্ট আসবে। তো তোমরা কখন বাইরে নিবা, আমি বাইরে নিবা না সেটাও বলতেছি না। এক হচ্ছে 100-150 প্রজেক্ট কমপ্লিট করে ফেলছো, 100-150 ক্লায়েন্টের কাজ করে ফেলছো, 2টা বা 3টা ক্লায়েন্ট দেখবা তোমাকে রেগুলার প্রজেক্ট দিচ্ছে, রেগুলার অর্ডার করতেছে, তখন তুমি চিন্তা করতে পারো এই 2টা ক্লায়েন্টকে আমার সরানো দরকার, বা এই 2টা ক্লায়েন্টকে ডাইরেক্ট পেমেন্ট যেহেতু রেগুলার করতেছে, তো এই 2টা ক্লায়েন্টকে আমি ফাইবারের বাইরে নিয়ে পেমেন্ট করি। কিন্তু এই ক্লায়েন্টটা তোমার অপরিচিত, ফার্স্ট টাইম আসছে তোমার কাছে, তো ওকে তুমি বাইরে নিয়ে যাবা, ও তোমাকে পেমেন্ট করবে, বা পেমেন্ট যে তোমাকে দিবে ডাইরেক্ট, এখানে তো কোনো কন্ট্রাক্ট নাই, ফাইবার তোমার পেমেন্টের লায়াবিলিটি নিচ্ছে, মানে তোমার কাজ কমপ্লিট হইলে ফাইবার তোমার কাজ ডলারটা পাঠিয়ে দিবে। ইভেন বায়ার যদি মানে তোমার অর্ডারটা ক্যান্সেলও করে, তুমি যদি সাপোর্ট নিয়ে বুঝাইতে পারো ও আসলে বেইমানি করছে, আমি কাজ প্রপারলি করছি, সে আমাকে টাকা দেনে, তখন ফাইবার তোমাকে ভর্তুকি দিয়ে টাকা দিবে, এরকম হইছে। সো ফাইবার লায়াবল। কিন্তু ভাইয়া বাইরে তুমি যদি নাও, তোমার কোনো কাস্টমার পেমেন্ট করবে কিনা এটা তুমি সিউরিটি নাই। অনেক সময় এরকম হচ্ছে কাজ করে নিয়ে গেছে, কাজ দেয় নাই। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, গত পরশুদিন আমি একটা পেয়েছি ফাইবারে, সেটা হচ্ছে গিগ অপটিমাইজ করে ওরা ওই যে পোর্টফোলিও যেখানে আমরা অ্যাড করি যে 3টা ইমেজ এবং 2টা পিডিএফ, 3টে ইমেজের ওখানে ওরা নতুন করে আবার 3টা করে হচ্ছে আপনার ট্যাগ অ্যাড করতে বললো আমাকে, আমি অ্যাড করে দিয়েছি। এখন এটা অন্য কেউ পেয়েছে কিনা আমি জানি না, এটা একদম টোটালি নতুন ফিচার, আমি এর আগে কখনো পাই নাই, এবারই প্রথম পেয়েছি। আমি বুঝি নাই ব্যাপারটা। মানে এটা হচ্ছে আমরা যেখানে ইমেজ অ্যাড করি, অর্থাৎ গিগ ক্রিয়েট করার সময় যে ইমেজ অ্যাড করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি গিগ পাবলিশ করার পর ওইটাতে আমি 2টা অর্ডার কমপ্লিট করার পর ওই ফাইবার থেকে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে গিগ অপটিমাইজ করার জন্য, পরে আমি অপটিমাইজ করে ওরা ওখানে আমাকে আরো 3টা করে 9টা ট্যাগ অ্যাড করার সুযোগ দিয়েছে। 9টা কিভাবে অ্যাড করবে, আমি তো শুনিনি কখনো। আমি কি স্ক্রিনশট করে দেখাবো আপনাকে? আচ্ছা, আমি ক্লাসের শেষে দেখতেছি, একটু মনে করে দিও। ভাইয়া হ্যাঁ বলো। অফ টপিকে না, টপিকে, ক্লায়েন্ট কমিউনিকেশন বাদে অন্য টপিক থাকলে ক্লাসের শেষে। ভাইয়া বলতেছি, আমরা যারা আমাদের যে কাজ, আমাদের কাজে তো ক্লায়েন্ট আমাদের ডিটেলস, তাদের পার্সোনাল ডিটেলস দিবে, যেরকম মেইল কিংবা সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে তো আমরা ইচ্ছা করলে ওই মেইলটা নিয়ে তো তাদের সাথে যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, তাহলে তো আমরা তাদের সাথে মেইলে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারি। ক্লায়েন্ট বের না করলাম, কিন্তু কমিউনিকেশনের জন্য, কারণ ফাইবার তো অনেক কিছু মানে লেখা যায় না, যেগুলো আমরা ঠিক মতো জানিও না যে এটা লেখা যাবে এটা যাবে না।
আমরা তো আচ্ছা, এক নাম্বার হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় চাইতে পারে তোমার হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে কন্ট্যাক্ট করতে পারে বা ফেসবুক মেসেঞ্জার চাইতে পারে, এটা শুধু কমিউনিকেশন পারপাস বা বেটার কমিউনিকেশনের জন্য, বাট কখনোই এটা বাইরে ক্লায়েন্ট নেওয়ার জন্য করা উচিত না। এবং যদি তোমার কাছে চায় তুমি বলবা এটা ফাইবারের টস ভায়োলেশন, তারপরে যদি ক্লায়েন্ট মানে তোমাকে দেয় তাহলে তুমি রেখে দিলা, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। আর আমি ফাইবারে সবই লিখতে পারতেছি, আমি কি বুঝে লিখতে পারছি, ইমেইলও আমি এখন লিখবো, এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি ওর কাছে ডাইরেক্ট পেমেন্ট চাইনি, আমি ওকে বলছি তোমার যদি ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস থাকে, গিভ মি দা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিস ইমেইল। ফাইবার তোমাকে ইভেন ও যদি কমপ্লেনও করে, ফাইবার তোমার এগেইনস্টে কিছু করবে না, কারণ তুমি পেমেন্ট চাও না এর বাইরে। তারপরে তুমি ইমেল কথাটা লিখতে চাচ্ছ, ইমেলটা এভাবে লেখো, এভাবে একটা স্পেস দিয়ে লেখো, ফাইবার তো ধরতে পারতেছে না, ফাইবার তোমার ইনবক্সেও আসবে না। ক্লায়েন্ট কমপ্লেন না করলে ফাইবার তোমার ইনবক্সে আসবে না। ইনবক্সে আসলে তুমি যদি ইমেল লেখো, তুমি তো পেমেন্ট চাও না, কোনো সমস্যা হবে না। পেমেন্ট গেটওয়ে লিখতে গেলে আমার পেমেন্ট গেটওয়ে আমাদের লেখা লাগবে, সো সেক্ষেত্রে তুমি পেমেন্টটাকে P-A দিয়ে লেখো, কোনো সমস্যা নেই। মোট কথা এখানে যদি আটকায় সেটা এরকম একটা স্পেস বা ড্যাশ দিয়ে লেখো, তাইলেই ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম, ক্লায়েন্টের কাছ থেকে আমার এই 5টা রিকোয়ারমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। 5টা রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্ট কি চাচ্ছে, বাজেট কত, এস্টিমেটেড ডেডলাইন কত, স্যাম্পল ডিজাইন আছে কিনা, না থাকলে আমি দেখাবো, এরপরে আমি একটা ওকে কাস্টম অফার পাঠাবো। সো হোয়াট ইজ কাস্টম অফার? এই ক্ষেত্রে তোমার গিগে ধরো একদিন ডেলিভারি টাইম দেওয়া আছে, ক্লায়েন্ট বলছে আমার 1 সপ্তাহ টাইম আছে, তুমি তো অনেক খুশি, খুবই ভালো। তখন অফার পাঠানোর সময় তোমার যেই গিগের মাধ্যমে নকটা আসছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যেই গিগে অর্ডার আসছে সেই গিগের মধ্যেই অর্ডার নিবা। অনেকে এটা করে যে আমি সমস্ত গিগে অর্ডার নিব ঘুরায় ঘুরায়, এটা একটা বড় বোকামি বা গাধামি, কারণ ফাইবার তোমার সবগুলো গিগ একসাথে কখনো র্যাঙ্ক করাবে না, যে কোনো একটা বা দুইটা গিগ র্যাঙ্ক করাবে। সেক্ষেত্রে তোমার যেই গিগের মাধ্যমে অর্ডার আসতেছে সেটাতেই পাঠাও। আর পাঠানোর সময় সিঙ্গেল পেমেন্ট দিয়ে সবসময় নিবা। আবার বলতেছে সিঙ্গেল পেমেন্ট দিয়ে নিবা। তোমরা এই কাস্টম অফারটা মানে কি, ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, আমার বাজেট ফাইনাল হয়েছে, এখানে একটা মাইলস্টোন, একটা সিঙ্গেল পেমেন্ট। মাইলস্টোন মানে এটা কি, মাইলস্টোন মানে একটা ক্লায়েন্ট তোমার প্রজেক্টটাকে 2 ভাগ করলো, 2 ভাগে পেমেন্ট নিল, একটা ভাগ করলো, একটা ভাগের পেমেন্ট করছে, পরের ভাগে পেমেন্ট না করে চলে যেতে পারে। সবসময় ফাইবারে ছোট ছোট কাজ থাকে, যেহেতু বড় কাজ থাকলেও সিঙ্গেল পেমেন্টে নিবা। এরপর এখানে কি চাইছে, এখানেও ল্যান্ডিং পেজ চাইছে মনে করো, ঠিক আছে, ল্যান্ডিং পেজ সে বলে দিছে 3 পেজ, এটা দলিলের মতো কিন্তু 3 পেজ লিখে রাখবা, কারণ ফাইবারে যদি পরবর্তীতে কোনো কমপ্লেইন করে ক্লায়েন্ট, তখন তুমি দেখাইতে পারবা যে আমার কাছে ও 3 পেজ চাইছিল, এখন সে 10 পেজ চাচ্ছে, ঠিক আছে। সো এখানে আসলে যা যা ফিচার ক্লায়েন্ট চাইছে বা তুমি রাজি হইছো দেওয়ার জন্য, সেগুলো তুমি এখানে ফাইনালি লিখে ফেলো, ঠিক আছে, ডান। এরপরে তুমি এই কাজটা করার জন্য বাজেট ক্লায়েন্টের সাথে ফাইনাল হয়েছে $60 মনে করো। ক্লায়েন্ট বলছে আমার 1 সপ্তাহ টাইম আছে, খুবই ভালো, তুমি 1 সপ্তাহ টাইম নিয়ে পাঠাই দিলা। আর যদি ক্লায়েন্ট যদি মানে একদম পুরো একদিন বা 2 দিন, একদিন বলে বা 12 ঘন্টা বলে, সেক্ষেত্রে তুমি একটু ক্লায়েন্টকে আগে ইনবক্সে রিকোয়েস্ট করবা যে তুমি আমাকে 2 দিন সময় দাও প্লিজ। ক্লায়েন্ট যদি রাজি হয় তাহলে 2 দিনে পাঠাবা, আদারওয়াইজ একদিনে পাঠাইতে হবে। তো এখানে ক্লায়েন্ট যেই টাইমে এগ্রি হইছে, যে প্রাইসে রাজি হইছে সেটা দিবা। আর রিভিশন এখানে চেষ্টা করবা যে মানে 3টা থেকে 5টা রিভিশন রাখার জন্য, তাহলে ক্লায়েন্টের মনে একটা স্যাটিসফ্যাকশন জাগবে, যে যদি ক্লায়েন্ট মানে অনেক সময় ভাবে ক্লায়েন্টরা তুমি একবার কাজ করে যা ডেলিভারি দিবা সেটাই ফাইনাল ডেলিভারি, রিভিশন বা মডিফিকেশনের অপশন নাই। এটা যাতে ক্লায়েন্ট মনে না করে, যে বারবার যাতে সে রিভাইজ করাইতে পারবে, এটা তার জন্য ভালো লাগা। এই জন্য আমি ওকে 3 বা 5 রিভিশন দিয়ে রাখবো, তাহলে কি হবে, ক্লায়েন্ট ভাববে যে 5 বার তো ওকে দিয়ে কাস্টমাইজ করাইতে পারবো, ততক্ষণে পারফেক্ট হয়ে যাবে সাইট, এটা ক্লায়েন্ট ভাববে, ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে এখানে যা যা আছে এই ফিচারগুলো, হ্যাঁ আনলিমিটেড, আনলিমিটেডটা তুমি কাস্টম অফারে পাঠাবো না, পাবা না ভাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে যা যা আছে এই ফিচারগুলো দিয়ে দিবা। ই কমার্স ফাংশনালিটি লাগতেছে না, নাম্বার অফ 20টার বেশি থাকে না অফার। তারপর হচ্ছে স্পিড আপের ক্ষেত্রে আছে স্পিড আপ, ওকে ডান। আমি যা যা ফিচার আছে এই ফিচারগুলো দিয়ে অফারটা পাঠাই। গিগে আনলিমিটেড দিছিলাম না, এই কথাটা বললাম। হ্যাঁ বুঝছি, এখানে আনলিমিটেড নাই, গিগের মধ্যে দেওয়া যায়, এখানে দেওয়া যায় না। আচ্ছা, এরপরে তুমি ওকে একটা অফার পাঠাই দাও। দেখো আমি একটা অফার পাঠাই দিলাম, সেন্ড অফার। তো এই যে অফারটা, এটা কেন করলাম, এইটা ক্লায়েন্টের কাছে একটা কমপ্লিট ভিজুয়ালাইজেশন, তুমি এই সার্ভিসটা দিবা $60, ল্যান্ডিং পেজ 3 পেজ, ক্লায়েন্ট যা যা বলছে সেটাই তুমি লিখছো, সে খুবই খুশি, 5টা রিভিশন পাবে, আরো খুশি, 7 দিন ডেলিভারি, ক্লায়েন্টই বলছিল 7 দিন টাইম আছে, তুমি তাই লিখছো, এবং এখানে কয়টা পেজ থাকবে, এটা ক্লায়েন্টের কাছে একটা টোটাল অফারের মতো। এখন এটা কেন পাঠাচ্ছি, আমার এই গিগটাতে হয়তো মানে প্রাইসের অ্যামাউন্ট ছিল 30, 50, 100, $60 কোনো অফার নাই, তো ক্লায়েন্ট তোমাকে $60 অর্ডার করবে কিভাবে, এই কাস্টম অফারের মাধ্যমে তোমাকে $60 অর্ডারটা করবে। এইটা যত দ্রুত তুমি ক্লায়েন্টের কাছে পাঠাতে পারবা, তত দ্রুত তোমার অর্ডারটা কনফার্ম। অর্থাৎ একটা ক্লায়েন্ট কমিউনিকেশনে খুব দ্রুত ক্লায়েন্টের সাথে কি কাজ করবা,
ডেলিভারি টাইম এবং এস্টিমেটেড বাজেটটা নিয়ে নিবা, তারপরে এভাবে যত দ্রুত পারবা কাস্টমার অফার পাঠাবা। আমার ক্ষেত্রে এমন হয়েছে ভোর 5টা পর্যন্ত অনেক ক্লায়েন্ট আসছে, আমার একদিনে 30-32টা ক্লায়েন্ট আসছে, এরকম হয়েছিল। তো আমি আর চোখ খোলা রাখতে পারতেছি না, কোন রকমের রিকোয়ারমেন্টটা বুঝে আমি একটা কাস্টমার অফার পাঠিয়ে দিয়েছি। সকালবেলা দেখি অফারটা অ্যাকসেপ্ট করে ফেলছে, আমার অর্ডারটা রানিং হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? সো এই কাস্টমার অফারটা খুব দ্রুত পাঠানোর ট্রাই করবা। লাস্ট থিং আজকের বাজেটিং, অর্থাৎ একটা ক্লায়েন্টের কাজে নেওয়ার ক্ষেত্রে আমি তো বলছি বাজেট ওপেন, তাই না? বাজেট ওপেন ইজ ফাইন, বাট তোমার মাথায় অ্যাটলিস্ট এতটুকু থাকা উচিত যে আমি একটা ল্যান্ডিং পেজের জন্য এত ডলার নিব, এতর বেশি নিব না, তারপরে একটা ফুল ওয়েবসাইট হইলে এত, মানে একদম অন্ধ থাকা উচিত না তোমাদের। আসলে মানে নতুন অবস্থায় আমার এই বাজেটিং প্ল্যানটা প্রথম 10টা অর্ডার কমপ্লিট করা পর্যন্ত ল্যান্ডিং পেজ বা একটা সেলস পেজে $10 করে নিবা। আবার এটা এমন না $10 ভাইয়া বলছে $5 আমি নিব না, এরকম না। তোমরা এখন প্রথম 10টা অর্ডারের ক্ষেত্রে চেষ্টা করবা সব অর্ডার নেওয়ার জন্য, বাজেট যাই হোক। তুমি এখন ফ্রি বসে আসো বা তোমার অ্যাকাউন্টটা উঠানোর জন্য বা তোমার রেগুলার নক আসার জন্য তোমার অর্ডার কনভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমাকে নক করছে, সেটার অর্ডারটাকে তুমি কনভার্ট করতে পারছো কিনা। 10টা ক্লায়েন্ট আসছে, তার মধ্যে 5টা ক্লায়েন্টকে কনভার্ট করছো, অর্ডার কনভার্সন রেশিও 50%। এই অর্ডার কনভার্সন রেশিওটা ইনিশিয়াল অবস্থায় খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে রিটার্নিং বায়ার কিনা, অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমাকে মাল্টিপল টাইম অর্ডার করতেছে কিনা, এটাও এখন ফাইবারের র্যাঙ্কিং অ্যালগরিদমে অনেক অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ইভেন 70% ফ্যাক্ট হচ্ছে এটা, 70% ডিপেন্ড করে এটা। এটার জন্য একটা মজার ট্রিক্স হচ্ছে ক্লায়েন্টের কাজটাকে তুমি ছোট দুইটা ভাগ করে নিতে পারো, স্প্লিটিং বলে এটাকে, ঠিক আছে? অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমার কাছে ধরো এই যে যেমন এই অন্তরার কাজটা, সেখানে তার 3টা পেজ লাগবে, ওকে আমরা এভাবে বলতে পারি ঠিক আছে আমি আগে আসো আমরা একটা পেজ ডিজাইন করি, একটা পেজ ডিজাইন করার পর তোমার যদি ভালো লাগে বাকি দুটো পেজ ডিজাইন করবো। একটা পেজ ডিজাইনের জন্য আমি $15 বাজেট নিলাম, একটা পেজের একটা অফার পাঠিয়ে দিলাম, কাজ ভালো হলে সে তো আবার আমার কাছে আসবে বাকি দুটো পেজ করাইতে। এভাবে স্প্লিটিং করা যায়, বাট স্প্লিটিং ইজ রিস্কি। অর্থাৎ অনেক ক্লায়েন্ট খেপে যেতে পারে, আমি তোমাকে একবার বলছি করে দিবা, তুমি আবার 3টা অর্ডার করতে চাচ্ছ কেন? এভাবে বলার দরকার নাই। ক্লায়েন্টকে এভাবে বলবা অ্যাপ্রোচটা যে তোমার তো আমার কাজ পছন্দ নাও হতে পারে, আসো আমরা একটা পেজের ডিজাইন করি, যদি একটা পেজ তোমার কাছে ভালো লাগে আমি তোমাকে পরের পেজগুলোও করে দিব। তো আমরা একটা পেজ দিয়ে শুরু করি, এভাবে অর্ডারটা স্প্লিট করতে পারো। অর্ডার স্প্লিটিং গুড অপশন, কারণ ওই বায়ার তোমাকে আবার অর্ডার করবে, রিটার্নিং বায়ার 70% চান্স থাকবে তোমার গিগটা খুব দ্রুত র্যাঙ্ক করার। আচ্ছা, এরপর ধরো আরো বাজেট, এসইওর জন্য কত করে নিব? $10 পার পেজ, স্পিড অপটিমাইজেশনের জন্য 40 থেকে 50 মিনিমাম নেওয়ার ট্রাই করব, সাইন আপ বা লিড কালেক্টিং ফর্মের জন্য $10 থেকে $20, ফুল সাইটের জন্য $70 বা $150। আমি আবার বলতেছি এই প্রাইসটা ফিক্স না, এর থেকে কমেও কাজ করতে পারো, আর ক্লায়েন্টের বাজেট যদি এর থেকে বেশি আসে তাহলে তো কোনো কথাই নেই। এটা জাস্ট তোমাদের মাথায় ধারণা থাকার জন্য, ব্ল্যাক আউট না হওয়ার জন্য। একটা ফুল ওয়েবসাইট চাইলো 50 বা 10 বা 20 পেজের, তুমি বললে আমি $5 করে দিব, এটা কিন্তু উঠতে না, মানে মাত্র $5 তুমি তো 10 পেজ করাটা উচিত না। এই জন্য একটা আইডিয়া দিচ্ছে, স্ট্যান্ডার্ড তোমাদের নতুন অবস্থায় বাজেট হচ্ছে এটা। তো নতুন অবস্থায় পার হওয়ার পর যখন তোমরা 30টা 40টা কাজ কমপ্লিট করে ফেলবা, এই প্রাইস গুলোই 3 গুণ করে দিবা। অর্থাৎ ল্যান্ডিং পেজ আমি $30 করব, এসইও করব পার পেজ $30, স্পিড অপটিমাইজেশনের জন্য $100 থেকে $150, 3 টাইমস হয়ে যাবে তোমাদের 25টা থেকে 30টা কাজ কমপ্লিট হওয়ার পর। ঠিক আছে, সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? ক্লায়েন্ট কমিউনিকেশন, বাজেটিং, আমি কিছু অ্যাড অন দিয়ে দিছি, যে অ্যাড অন গুলো দিয়ে খুব দ্রুত তুমি কাজগুলোকে কনভার্ট করতে পারবা, এবং 2টা পেজেরই আমি তোমাদেরকে কন্টেন্ট গুলো পাঠিয়ে দিচ্ছি। এসইওর জন্য কি করতে পারবা, তারপরে স্পিড আপের জন্য কি করবা, মেল চিম্পের জন্য কি করবা, আমার লেখাগুলো সব পড়ো, ঠিক আছে? অনেক আইডিয়া পাবা, ক্লায়েন্টের সাথে কথা বলার অনেক পয়েন্ট পাবা। একটা ক্লায়েন্ট ফেসবুক পিক্সেল নিয়ে আসলো, ফেসবুক পিক্সেলটা কি কিভাবে বুঝাবা, ক্লায়েন্টকে শর্টে 2টা লাইনে ফেসবুক পিক্সেলটা কেন ইউজ করা দরকার, এরকম কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পাবা, পুরা পয়েন্টগুলো পড়ো, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। শপিফাইয়ের একটু বাজেটিংটা যদি একটু ধারণা দিতেন, কারণ শপিফাই তো আমাদের কাছে অতটা না, রেগুলার না। আচ্ছা, আমি শিটে লিখে দিচ্ছি ভাই, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে আরেকটা কথা আছে ভাই, ক্লায়েন্টের পয়েন্ট বাদে